নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয়। আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা, সেই সঙ্গে মনস্তত্ত্ববিদ এবং পুষ্টিবিদরা। তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। তবে আজকে একটা বিশেষ কারণে আমরা লাইভে এসেছি। আপনারা সকলেই জানেন মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল 4টের সময় আমাদের লাইভ অনুষ্ঠান হয় স্বাস্থ্য আলাপন। তবে আজকের স্বাস্থ্য আলাপনের অনুষ্ঠানটা কিন্তু অন্য দিনের তুলনায় বেশ খানিকটা আলাদা। কেন আলাদা বলুন তো? কারণ আজকে ডক্টরস ডে। আর ডক্টরস ডে মানে সেই বিশেষ দিন যেদিনকে আমরা সরাসরি সুযোগ পাই সেই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা জানাতে যারা নিরলস পরিশ্রম করে আমাদের জীবনটাকে একটা নতুন রূপে পুনর্জন্ম দেন। আজকে ডক্টরস ডেতে আমাদের সঙ্গে রয়েছেন যে দুজন বিখ্যাত মানুষ, তারা সকলেই আমাদের ভীষণ প্রিয়। আলাপ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তা সত্ত্বেও একটু ফর্মালি আলাপ করিয়ে দিই। আমার বাঁদিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর অর্জুন দাশগুপ্ত, শহর কলকাতার বিখ্যাত ENT সার্জন, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ম্যাম রয়েছেন ডক্টর চন্দ্রিমা দাশগুপ্ত, তিনি বিখ্যাত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এই দুজনকে আজকে আমরা একসঙ্গে পেয়ে গিয়েছি এবং একসঙ্গে পাওয়ার জন্য অ্যাক্সলেপিয়ার টিম কিন্তু আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। ম্যাম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনারা আপনাদের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে একটুখানি সময় বের করতে পেরেছেন। স্যার, যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে আজ তো ডক্টরস ডে, মানে আপনাদের জীবনে যেমন বিশেষ একটা দিন, সেই সঙ্গে সঙ্গে আমরা যারা কাছ থেকে আপনাদেরকে দেখি বা কাজ করার সুযোগ পাই তাদের কাছেও একটা বিশেষ দিন। একটা কথা প্রথমে একটু জানতে চাইবো যে এই যে আপনি চিকিৎসক হয়ে উঠলেন, সেটার ছোটবেলা থেকেই কি ইচ্ছে ছিল, পরিকল্পনা কি ছোটবেলার? না, আমাকে আসলে বিশেষ সুযোগ দেওয়া হয়নি। আমার বাবা মারা যান 8 বছর বয়সে। তো একটি দুর্ঘটনায় আর কি। তো দীর্ঘদিন ছিলেন, প্রায় মাস 2 হাসপাতালে ভর্তি ছিলেন। তো এই সময় উনি ওনার শেষ ইচ্ছে হিসেবে একটা বলে যান যে আমি যেন ডাক্তার হই। তো আমাদের সময় তো অত চিন্তাভাবনা ছিল না, তাই আমি আর অন্য কিছু ভাবিনি। আর সত্যি কথা বলতে কি আমার বেশ ভালোই লাগতো আর কি, ডাক্তারির প্রতি একটা আকর্ষণও ছিল। তবে আমার বাড়িটা ইঞ্জিনিয়ারদের বাড়ি, লোহালক করে নিয়ে আলোচনা চলতো। তো তার মধ্যে এখানে থেকে সেই জন্য এটা আমার একটা ওয়েলকাম ব্রেক মনে হতো আর কি, যে ডাক্তারিটা করলে হয় না, হ্যাঁ ডাক্তারিটা করলে হয় না, এরকম টাইপের আর কি। ম্যামের ক্ষেত্রেও কি একটু অন্য পথে হাঁটবো ভেবে ডাক্তারিতে আসা? ঠিক সেভাবে প্রথম থেকে যে ফোকাস ছিলাম সেরকম নয় ডাক্তারিতে, তবে ওই কনসেপ্ট অফ হেলথ কেয়ার, কম্প্যাশন, এগুলো সবসময় মানে আই ওয়াজ অলওয়েজ ফ্যাসিনেটেড বাই দিস কনসেপ্টস আর কি। তারপরে আমাদের ফ্যামিলি ডাক্তারও দেখেছিলাম, তার সংস্পর্শে এসে তার যে কনফিডেন্স, যে কম্প্যাশন, সেগুলোতেও আমরা আকৃষ্ট হতাম, এই কোয়ালিটিগুলো। তো সেখান থেকেই আস্তে আস্তে আর কি ডাক্তারের দিকে নিজেকে তৈরি করা। দুজনকে একসাথে পেয়ে তো একটা কথাই মনে হচ্ছে যে একসঙ্গে পথ চলার যে শুরু, সেটা কিরকম ছিল? আমরা ব্যাচমেট, আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আমরা সেম ব্যাচে। ও সাউথ পয়েন্ট স্কুল, আমি সেন্ট লরেন্স স্কুল। তো আমরা পরস্পরকে চিনতাম না, আমরা ডাক্তারি পড়তে গিয়ে আমাদের আলাপ, সেখান থেকেই আমাদের একসাথে পথ চলা। মানে ডাক্তারি পড়তে এসে সেই থেকে একদম শুরু। একদম। স্যারের কি কি মানে স্পেশালিটি আপনার ভালো লাগে, পছন্দ কি কি? স্পেশালিটি ডাক্তার তো স্যার অনবদ্য, সেটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই। মানুষ হিসেবে আমার মনে হয় স্যার খুব ভালো একজন বন্ধু, যে কারোরই হোক না কেন। খুব ওই দিক থেকে আর কি। তাছাড়া কিছু কিছু কোয়ালিটি স্যারের খুব আছে, যে সিম্পলিসিটি, সেটা আমার খুবই ভালো লাগে। আর তাছাড়া এই মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, মানুষের জন্য ভাবা, সোশ্যাল জাস্টিসগুলো নিয়ে বা ইনজাস্টিস আমি বলবো, সেগুলো নিয়ে এতটাই চিন্তা ভাবনা করা, তো এই কোয়ালিটিগুলো আমার মনে হয় বিশেষ করে বলা, যেগুলো খুবই ভাববার বিষয় আর কি। আর ম্যামের কি দেখে মনে হয়েছিল যে মানুষটার হাত ধরে পুরো এগিয়ে যাওয়া যায়? ডাক্তারিটা যেমন চলছে, ঠিক ডাক্তার ঘরণীকেই ডাকতে হবে সঙ্গে। ওই বলে না যে অপোজিট পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। তো আমি যেরকম ধরনের, ম্যাম ঠিক, চন্দ্রিমা ঠিক একদম অন্য ধরনের আর কি। মানে আমি যেমন নাটক, রাজনীতি, হই হই করে কথা বলা, সব জায়গায় ঝাঁপিয়ে পড়া,
সেই সবে আছে। আর ম্যাম ছিল খুব শান্ত। তো এই 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 শান্ত কামিং এফেক্টটার আমার বোধহয় দরকার ছিল জীবনে আর কি। মানে উনি পুরোটাই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ভবঘুরে টাইপের থেকে আমাকে আমার চিন্তা ভাবনার এই যে ও যে বলছে আর কি, ধরুন আমার যে আমি একটা কিছু নিয়ে চিন্তা করছি যে খুব বেশি হয়ে যাচ্ছি, সেখানে একটা কামিং এফেক্ট, একটা শান্তির দরকার ছিল, যেটা চন্দ্রিমা দিয়েছে বলেই একসাথে। হ্যাঁ স্যার, আপনি তো যে কথাটা এখনই বললেন যে আপনার ছোটবেলা থেকেই রাজনীতি এবং সেই সঙ্গে সঙ্গে অভিনয়, তো অভিনয় এবং ডাক্তারি দুটোকে কিভাবে ব্যালেন্স করেন বলুন তো? খুব ডিফিকাল্ট। তবে কিনা প্রথম কথা হচ্ছে আমার স্পেশালিটি হচ্ছে নাক কান গলা, যেটা কিনা স্ত্রী রোগ বিশেষজ্ঞদের থেকে একদম আলাদা। তো নাক কান গলার একটা সুবিধা আছে যে ব্যক্তিগত একটা জীবন থাকে, যদি আপনি চান তাহলে কিছু নিজের যে লক্ষ্য সেগুলো পারসিউ করতে পারেন আদার দ্যান ডাক্তারি। তো সেটাও আমার একটা বড় কারণ ছিল যখন আমি স্পেশালিটি খুঁজেছিলাম যে নাক কান গলার দিকে যেতে, যে আমি এমন একটা স্পেশালিটি চেয়েছিলাম যাতে কিনা আমি মানুষ হিসেবে আমার যে অন্যান্য যে কাজগুলো করার আছে সেগুলো যেন আমি করতে পারি। তো সেইটা নাক কান গলায় আমি পারি আর কি। তো সুতরাং যেটা হয় হচ্ছে প্ল্যানিং লাগে, টাইম ম্যানেজমেন্ট একটা বড় জিনিস, যেটা কিছুটা আমি বিদেশ থেকে শিখেছি, কিছুটা করতে হয়েছে আর কি। তো সময় ধরে ধরে বার করে আগে থেকে যদি প্ল্যান করে রাখা যায় তাহলে টাইমটা বার করা যায়। হ্যাঁ, মানে সেই জায়গায় নাটকের রিহার্সালের জন্য তো একটা, হ্যাঁ সেটার জন্য নাটকের রিহার্সালে, হ্যাঁ, কিন্তু আমার ওই ওয়েল ইন অ্যাডভান্স প্রায় 3-4 সপ্তাহ আগে থেকে আমাকে আমার ওই দিনটার স্কেজুল, মানে আজকের দিনের স্কেজুল আমার প্রায় 1 মাস আগে থেকে গোছাতে হয়, তাহলে পারি, নইলে পারি না আর কি। অভিনয়টাও কি একেবারে ছোট থেকে করতেন? না, ছোট থেকে করতাম না, স্কুলে করতাম, যেগুলো যেরকম স্কুলে করি, পাড়ার করি, যেরকম সবাই করে আর কি। কিন্তু একটা ওই মঞ্চ একটা আলাদা জিনিস আর কি, এবং মঞ্চে গিয়ে নিজেকে অন্যভাবে খুঁজে পাওয়া আর কি, নিজেকে ডিসকভার করা। আর সবচেয়ে বড় কথা, আরও কথা হচ্ছে মানে যে কথাগুলো আমরা বলতে চাই আর কি জীবনে আর কি, সেগুলো তো একটা লেভেলের পরে ডাক্তার হয়ে সবসময় বলা যায় না আর কি, মানে সেখানে আমাদের চেপে আসে আর কি। সেটা নাটকের থ্রুতে আমরা অনেক বক্তব্য আছে যেগুলো আমরা সমাজকে দিতে পারি। এখন আমার পক্ষে এখন গিয়ে সিনেমা বানানো সম্ভব নয়, আমার পক্ষে গিয়ে এখন ছবি আঁকা, কবিতা লেখা, সেগুলো তো আমি পারি না আর কি। সুতরাং নাটকই নাটকের থ্রুতে আমি সেই কথাগুলো বলতে পারি আর কি। স্যারের অভিনয় নিয়ে ম্যাম কি বলবেন? স্যার তো অসাধারণ নাটক করেন, মানে যারা আমরা মঞ্চে দেখেছি তারা তো জানি। খুবই ভালো লাগে। আমিও ওদের যে হ্যাঁ, আমি প্রথম দিন থেকেই ওদের যে নাটকের গ্রুপ শৈলুশিক, তার প্রথম দিন থেকেই আমিও জড়িত সেই গ্রুপের সাথে। অবভিয়াসলি আমি সেভাবে সময় ওইভাবে দিতে পারি না, কিন্তু যখন সুযোগ হয় চেষ্টা করি ওদের যে কর্মযজ্ঞের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে আর কি। তার মধ্যে একটা ভালো লাগাও আছে, এত মানুষ এতজন জুড়ে থাকার সাথে তার তো একটা আলাদা আনন্দ আছে। তো হ্যাঁ, শুধু তো অভিনয় নয়, মানে মানুষের সাথে মানুষের জুড়ে থাকা আর কি, একটা কমিউনিটি কনসেপ্ট আর কি, সেই দিকটা তো খুবই ভালো লাগে। হ্যাঁ, অভিনয় তো অবশ্যই একটা কিছু, মানে সেই যে মানে সৃষ্টিশীলতা আর সেটার যে আনন্দ, সেটাও তো খুব বড় আনন্দ আর কি। ম্যাম, আপনার হাতে তো মানে নবজন্ম হয় যাকে বলা যায়, তো কোনো অভিজ্ঞতা যেটা এখনো পর্যন্ত, ধরুন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে কিন্তু আপনার মনে এখনো পর্যন্ত দাগ কেটে দিয়েছে, সেরকম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আমার একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে মেয়েরা যখন যায় আর কি, খুব ভালনারেবল পিরিয়ড, সেই সময়টা সাথে থাকা, এটা তো একটা বড় প্রাপ্তি আর কি একজন ডাক্তার হিসেবে আর কি। তো তাদের পুরো জার্নিটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তো কিছু জিনিস যেটা ইনহেরেন্টলি মেয়েদের সমস্যা, সেটা শুধু আমার মনে হয় সেটা তো মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে একটা অ্যাডভান্টেজ আছে, সে কারণ তারা সেটা শেয়ার করতে পারে বা বুঝতে সুবিধা হয়। তো বহু গল্পই তো আছে, আর নতুন করে বললে একটু ভাবতে হবে। তবে হ্যাঁ, মানে একটা আমার মনে আছে, যেটা অবশ্য মানে ডেলিভারি বা নবজন্ম যেটা বলছে সেরকম নয়, কিন্তু একজন ক্রিটিক্যাল একজন কেস নিয়ে এসেছিল, তারা একটপিক প্রেগনেন্সি যেটাকে বলে আর কি, যেটা টিউবে প্রেগনেন্সি হয়, তো সেটা রাপচার করলে একটা জীবনের আশঙ্কা থাকে, সেরকম সমস্যা নিয়ে একজন এসেছিলেন। তখন নতুন শুরু হচ্ছে হাসপাতাল, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যাই হোক, তার মধ্যে গিয়ে তাকে
সেই স্টেজ থেকে তখন তাকে চিকিৎসা করে তার অপারেশন করে ভদ্রমহিলা ভালো হয়ে বাড়ি যান। তারপরে তার ছোট্ট মেয়ে, তার এক 6 বছরের মেয়ে আমার জন্য সুন্দর একটা ছবি এঁকে নিয়ে এসেছিল, একটা পরীর ছবি, পেছনে মেঘ, খুব সুন্দর সূর্য। তারপরে আমাকে ওখানে লিখেছিল যে ইউ আর দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড। তারপর আমাকে এসে কানে ফিস করে কার্ডটা দেখিয়ে বললো, কেন জানো তো, পুজোর সময় ছিল সেটা, তো আমাকে বললো কেন জানো তো তুমি সবচেয়ে ভালো ডাক্তার। আমি বললাম কেন? ওদের বাড়িতে পুজো হয়, দুর্গা পুজো। বললো তুমি না থাকলে এই পুজোতে তো আমার মা থাকতো না। তো সেটা এতটা ভেতরে একটা বিশাল প্রাপ্তি, তো সেটা একদম খুব টাচিং মোমেন্ট আর কি। আর আমার মনে হয় এগুলোই আমাদের রিওয়ার্ড। একদম, মানে এটা তো একটা অসাধারণ ঘটনা যে ওই যে একটা বাচ্চা এবং সে রিলেট করতে পারছে বিষয়টার সঙ্গে, সেটা তো খুব। আচ্ছা স্যার, একটা কথা বলুন যে আজকের সময়ে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে যা সামাজিক পরিবেশ বা পরিস্থিতি, রোগীর মৃত্যুকে নিয়ে হাসপাতালে ভাঙচুর করা, তোলপাড় করা এবং ডাক্তারদের বিভিন্ন দুর্নীতির সঙ্গে অনেক ক্ষেত্রে নামও জড়িয়ে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটার কি একটু অবনতি হচ্ছে বলেই মনে হয় আপনার? হ্যাঁ, খুব র্যাপিড অবনতি হচ্ছে গত কয়েক বছরে। মানে আমার মতো, আমি যখন বিদেশ থেকে ফিরেছিলাম আমরা তো কোনোদিন ভাবিনি, আমি ভেবেছিলাম আমি ডাক্তারি করবো, মানে সকালে ডাক্তারি করবো, বাড়ি যাবো, তো একদিন রিহার্সাল করবো, হয়তো বাড়িতেই থাকবো, ছেলে মেয়ে পড়াবো। কিন্তু এত কিছুতে আমাদের ইনভলভ হতে হবে, আমাদের যে বিচারের দাবিতে রাস্তায় নামতে হবে, এটা তো আমরা কোনোদিন ভাবিনি। তো ডাক্তার রোগীর সম্পর্ক তো একটা আলাদা ব্যাপার আর কি, এবং সেই সম্পর্কটা আমাদের খুব করে দাঁড়িয়ে আছে। মানে একটা ওই বিশ্বাসটা যদি না থাকে একটা ডাক্তার এবং রোগীর, ডাক্তার যা বলছে রোগীকে, রোগী যদি সেটা বিশ্বাস না করে, তাহলে কিন্তু কোনো অপারেশনেই কাজ করবে না, কোনো ওষুধই কিন্তু কাজ করবে না। তাকে কোথাও একটা বিশ্বাস করতে হবে যে ইনি যে দিচ্ছেন, ইনি আমার ভালো বুঝে দিচ্ছেন এবং এটাতে আমার ভালো হবে। তো সেই জায়গাটায় না একটা খুব মারাত্মক আঘাত পড়ে গেছে। তো সেই জন্যে যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না আর কি। সেটাই বোধহয় চেয়েছিল সমাজকর্তারা, বোধহয় সেটাই চেয়েছিল, সেই জন্যই ওইদিকে গেছে, যে ওই ডিফেন্সিভ মেডিসিন চলে আসছে আর কি, যে ডাক্তারি করছি আমি হোল হার্টেডলি ঝাঁপিয়ে পড়ে রুগীটার ভালো করতে গিয়েও তার আগে মাথার পেছনে রাখতে হয় যে আমি কি করলে মানে আমাকে যেন বিপদে না পড়তে হয় আর কি। এইটা খুব দুঃখের এবং কষ্টের আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে সরকারের ভূমিকা, আইন রক্ষকদের ভূমিকা, যে সমাজের অন্যান্য যারা আছে আর কি, পুলিশ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, তাদের প্রত্যেকের বিরাট ভূমিকা আছে। তারা যদি না চান তাহলে তো হবে না এটা আর কি। মানে এখানে চিকিৎসার খরচ মানে আকাশ ছুঁচ্ছে, সেখানে যদি সেই ডিসিশনগুলো তার আমরা নিই না, আমরা তো আইন মানাই না, আমরা তো সমাজ চালাই না, আমরা তো ঠিক করতে পারি না যে কোথায় কী হবে। আমরা একটা এতে পার্টিসিপেট করতে পারি, সেখানে আমাদেরও কষ্ট লাগে, লাগে, কিন্তু আমাদের হাতে নেই আর কি। ধরুন একটা হাসপাতালে যারা বিল হয়, একটা সরকারি হাসপাতালে কত রুগীর অপারেশন করা যাবে, কোনকে কী ওষুধ পাবে, সেগুলো তো ডাক্তারদের উপর পুরোটা ডিপেন্ড করে না, তাদের যা দেওয়া হয় তাই নিয়ে কাজ করতে হয়। একটা বেসরকারি হাসপাতালে টোটাল বিলের হয়তো 5 থেকে 10% একজন ডাক্তার পায়, বাকিটা তো হাসপাতাল পাবে আর কি। তো সেই জায়গাটা তো আমাদের হাত নেই কোনো, সুতরাং কিন্তু আমাদের দায়িত্বটা পড়ে যাচ্ছে, মানে আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে দেখো এরাই সব আর কি। ডাক্তার এতটা, মানে তোমার যদি 10 লাখ টাকা বিল হয় তাহলে ডাক্তারই 10 লাখ টাকা পাবে, মোটেই না, একেবারেই না। এবং সেখান থেকে আমাদের যখন আমরা সরব হচ্ছি, তখন নানা রকম আক্রমণের সম্মুখীন হচ্ছি। তো এটা খুব কঠিন পথ, কিন্তু আবার এই পথ থেকে ছেড়ে যাওয়ারও কোনো অর্থ নেই আর কি, এই পথেই থাকতে হবে। ডাক্তার রোগী সম্পর্ক প্রতিদিন এই পডকাস্টটা করছি, এর মাধ্যমে আমাদের যে কথাগুলো বলছি সেটার মাধ্যমে আস্তে আস্তে ডাক্তার রোগী সম্পর্কটা বিশ্বাস করে তুলতে হবে। কারণ ডিফেন্সিভ মেডিসিন যদি সব ডাক্তাররা প্র্যাকটিস করে, তার ফল কিন্তু রোগীদের জন্য ভালো হয় না। তাহলে কিন্তু এক্সেসিভ ইনভেস্টিগেশন, ধরুন ছোটো একটা বলছি আর কি, যে বুকে জল জমলে একটা ইঞ্জেকশন দিয়ে জলটুকু বার করে দিয়ে সেটাকে টেস্টের জন্য পাঠানো, এটা তো একটা মানে আমরা তো ওপিডিতে করতাম রেগুলারলি, বুকের মধ্যে পারকাস করতাম, করে একটা সিরিঞ্জ দিয়ে জল বার করে আমরা করে দিতাম আর কি, দেখতাম কোথায় জলটা জমে আছে, কত খরচ হতো। আমরা হাসপাতালে তো পয়সাও নিতাম না, একটা সিরিঞ্জের দাম পড়তো। তো রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে একজন ডাক্তারকে
সে আল্ট্রাসাউন্ড গাইডেড কেন করেনি, তার জন্যে তাকে প্রায় 5 অঙ্কের লক্ষ টাকায় তাকে ফাইন করা হয়েছে আর কি। তাতে যেটা হলো, যে টেস্টটা আমরা 100, 200, 500 টাকার মধ্যে করে দিতে পারতাম, সেটা এখন 10,000, 15,000 টাকার কমে করা যাবে না। এবং সবাই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সে তো রুগীর যেমন সে ক্ষতি চায় না, সে নিজেও তো আর ওই অঙ্কে সে নিজেরও তো ক্ষতি চাইবে না। সুতরাং সবাই এখন ইউএসজি গাইডেড প্লুরাল ট্যাপ লিখবে আর কি। তাতে পুরো চিকিৎসার খরচাটা একটা অহেতুকভাবে বেড়ে গেল আর কি। এটাই ডিফেন্সিভ মেডিসিন, এটা দরকার ছিল না। এটা জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ সবাইকে বুঝতে হবে। শুধু আমরা যে ডাক্তারদের তরফ থেকে যে কথাগুলো বলছি সেগুলো তাদের শুনতে হবে, না শুনলে কিন্তু সমাজের বিপদ। মানে সেখানে গিয়ে রুগীর সঙ্গে ডাক্তারবাবুদের সম্পর্কটাও কোথাও গিয়ে একটা নষ্ট হয়ে যাবে। রুগীর সম্পর্ক তো বটেই, মানে আমরা যখন বলছি আর কি, আমরা কিন্তু রুগীর প্রকৃত বন্ধু, কিন্তু আমরা যে কথাগুলো বলি সেটা কিন্তু একজন রোগীর পার্সপেক্টিভ থেকে বলি। বাকি যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু স্বার্থ থাকে। সেই স্বার্থগুলো সেখানে আমাদের একমাত্র ভিলেন দাঁড় করানো সেটা কিন্তু মুশকিল আর কি। বাকি যারা আছে, যারা আইন বানাচ্ছে, যারা আইনের এতে আছে, যারা কিনা ল অ্যান্ড অর্ডার ইনচার্জ আছে, যারা কিনা ব্যবসা করছে, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। আমি কিন্তু মানে এথিক্যালি এবং লিগালি আমাকে কিন্তু রোগীর কথা ভেবেই কথা বলতে হবে, সেটা আমার আর্থিক ক্ষতি হলেও হবে। এতটা মোরালিটি বোধহয় অন্য কোন প্রফেশনে আছে আমি জানি না কি জট করে। সেই জন্যই তো ডাক্তারবাবুদের মহান ধর্ম, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে মানে চিকিৎসা সেবা মানে একই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তুমি কথাটা ইউজ করলে, সেবা মানে আমরা খুব বিশ্বাস করতে চাই যে এটা সেবা, কিন্তু একদিক দিয়ে আমাদের বলা হচ্ছে সেবা, আমাদের নেতা নেত্রীরা আমাদের বারবার বলছে আমরা যেন সেবা করি, কিন্তু অন্যদিকে আবার কনজিউমার অ্যাক্টে ডাক্তারিকে ফেলে দেওয়া হয়েছে। কনজিউমার অ্যাক্টের আন্ডারে যে আসে সে তো ব্যবসা, তাহলে তো খদ্দের এবং এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি। তা আপনি যদি বলেন সেবা, তাহলে ব্যবস্থা করুন যাতে আমরা সেবাই করব, আমাদের দরকার নেই একদম। আর যদি বলেন না আমরা ব্যবসা, তাহলে সবাই ব্যবসাই করবে। বাট এই ডিসিশনগুলো তার আমাদের হাতে নেই, এগুলো তো মানে যারা কিনা আইন বানায় তাদের হাতে আছে। তাদের এই ডাইকোটমিগুলো আমাদের খুব পীড়া দেয়। মানে এই যে কন্ট্রাডিকশন, এবং সেই জায়গায় গিয়ে কোথাও একটা সিস্টেমের উপরও ভয়ঙ্কর প্রভাব পড়ছে। ম্যাম, আরো একটা বিষয় যেটা খুব মানে বার্নিং ইস্যু আজকের সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে এই যে বিভিন্ন মেডিকেল কলেজগুলো রয়েছে, সেখানে কি যারা মহিলা ছাত্রীরা রয়েছে বা পড়ুয়া রয়েছে, তাদের কি নিরাপত্তা কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে বলে আপনার মানে গাইনোকোলজিস্ট হিসেবে নয়, একজন নারী হিসেবে কি মনে হয়? সেটা তো দেখা যাচ্ছে, হ্যাঁ সেটা তো সত্যি আর কি। মানে আমরা যে সেটিংয়ে কাজ করি অবভিয়াসলি সেটা অত সেভাবে মানে পার্সোনালি আমরা সেটা ফিল করতে পারছি না, তবে চারদিকে যা খবর পাচ্ছি বা শুনছি দেখছি তাতে তো এটা খুবই পীড়াদায়ক। মানে সার্বিকভাবে সামাজিক মরালি বা সোশ্যালি অবক্ষয় তো হচ্ছে, কিন্তু সেটাও আমার মনে হয় রিফ্লেক্টেড হচ্ছে এখানেও। কিন্তু এত ভয়ঙ্করভাবে, এত তীব্রভাবে, এত তাড়াতাড়ি যে অবক্ষয়টা চোখে দেখতে হবে আমাদের ছোটোবেলার সাথে, আমাদের বড় হয়ে ওঠার সাথে এতটা পরিবর্তন, এটা সত্যি এটা অ্যাবজর্ব করা, এটা নেওয়াটা খুবই বেদনাদায়ক। মানে আমাদের সময় আমাদের কলেজে কোনো নারীর প্রতি এরকম হতে পারে এটা তো আমরা কল্পনা করতে পারি না। কলেজ মানে হচ্ছে একটা সেফ, তোমার বাড়ির পরেই হচ্ছে কলেজ বা হাসপাতাল, কর্মস্থল হচ্ছে বাড়ির পরেই কর্মস্থল, সেখানে তুমি ফিল সেফ না যখন কাজ করতে আসছো। বিষয়টা এতটাই দুঃখজনক যে একটা প্রাণ বাঁচাচ্ছে, তাদের প্রাণই চলে যাচ্ছে মানে সেই জায়গায় গিয়ে, এবং পরিবেশটা অনেক পার্থক্য। কলেজ আমার কর্মস্থল, এগুলো তো আমার বাড়ির এক্সটেনশন, এবং সেটার দায়িত্ব কে নেবে? সেটার দায়িত্ব তো নিতে হবে কাউকে। তো সেই জায়গায় সিস্টেমটাও যেরকম নষ্ট হচ্ছে, ঠিক তেমন ভাবেই মানে পরিবেশ। তো সেই জায়গায় ম্যাম আপনাদের সময় যেরকম সিস্টেম ছিল, আজকে তো অনেকটাই পাল্টে গিয়েছে, তাই না? পাল্টে তো গেছি, মানে দেশে তো দেখাই যাচ্ছে পাল্টে গেছে অনেকটাই। এবার তার থেকে কিভাবে আমাদের আবার
আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সেটাই ভাবতে হবে আর কি। সেটা সবাইকে, সে তো খানিকটা তো যেটা এখনই আলোচনা হলো, সেটা পুরো মানে দায়িত্ব তো আমাদের সবারই, প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। কিন্তু যারা ল এনফোর্স করছে, সেটা জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ যারাই হলো, তাদের সেখান থেকেও তো সেই বার্তাটা আসতে হবে। সেই বার্তাটা সেভাবে তো পাচ্ছি না, কারণ দ্য মেসেজ হ্যাজ টু গেট অ্যাক্রস না। এবার তুমি যদি ইফ ইউ গেট দ্য রং মেসেজ দ্যাট পার্কুলেটস, তো সেখানেই তো গোড়ায় তো গলদ থেকে যাচ্ছে। খুবই পীড়াদায়ক। মানে সব কিছুই যে মানুষের বিশ্বাস হারানো পাপ, আমরা সেটা ভেবে বড় হয়েছি, কিন্তু সব কিছুই আজকাল একটু অর্থহীন মনে হয়, খানিকটা মানে খুব অসহায় লাগে, নিজেকে খুব অসহায় লাগে। হ্যাঁ, মানে ঘটনার পর হায়দ্রাবাদ ল কলেজ, এটা দুটো পরপর মানে পরে সবকিছুই খুব অর্থহীন লাগে আর কি। সেই সময়ের মধ্যে বাংলা একই বছরের মধ্যে যে ভয়ঙ্কর দুটো ঘটনা ঘটে গেল, মানে বাংলা এরকম যে হবে কখনো ভাবতেও পারিনি। নারী নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই, এবং সবচেয়ে সেফ জায়গায় তাদের নিজের কলেজ, নিজের হাসপাতালে না থাকতে পারি, তো প্রশ্ন উঠছে একদম কলকাতার বুকে, শ্যামবাজারে, পাঁচমাতাল মোড়ে, গড়িয়াহাট এর এত কাছে এই ঘটনাগুলো ঘটছে, মানে কল্পনা করা যায় না। যারা ডাক্তারি পড়তে আসছে সেই সমস্ত পড়ুয়াদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটাই বলবো যে ডাক্তারিটা না মানে শুধুমাত্র পেশা নয়, ইটস নট আ প্রফেশন, ইটস আ ওয়ে অফ লাইফ, ইটস আ মিশন। হ্যাঁ, রুগীর চিকিৎসা করা, তা ভালো হয়ে ওঠা, এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট, হিলিং যে পার্টটা। আরেকটা পার্ট আছে যেটা এমপ্যাথি আর কি। এই যে মানুষের সাথে, মানুষের জন্য চিন্তা করা, মানে এক একটা ডায়াগনোসিস, তার পেছনে একটা গল্প থাকে, এক একটা প্রেসক্রিপশন, তার সাথে অনেক লট অফ হোপ অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো সেগুলো নিয়ে আমার মনে হয় মানে ওই এমপ্যাথিটা, ওই কম্প্যাশনটা, এটা কিন্তু মানে একদম ওটা পার্ট অফ দ্য সিলেবাস। সুতরাং যদি সেরকম ইফ ইউ হ্যাভ আ ভেরি স্ট্রং ডিজায়ার টু সার্ভ, তাহলে এটা অবশ্যই ডাক্তারির মতো রিওয়ার্ডিং কিছু নেই। আমাকে বারবার যদি চান্স দেওয়া হয়, আমি সেই আবার ডাক্তারই হতে চাই, কারণ যেরকম ডাক্তারিতে আমার মনে হয় যেরকম রিওয়ার্ড পাওয়া যায়, আমি জানি না অন্য কোনো প্রফেশনে এতটা রিওয়ার্ড পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক হার্ডওয়ার্ক, অনেক স্ট্রাগল, অনেক আনসার্টেনটি, কিন্তু তার মধ্যে যে আনন্দ, যে এত মানুষের সাথে জুড়ে থাকার আনন্দ, তাদের সুখ দুঃখের সাথে অংশীদার হওয়া যায়, দ্যাট আমি মাইসেলফ বিং আ স্মল পার্ট অফ দেয়ার জার্নি, এটা একটা সাংঘাতিক অনুভূতি আর কি। স্যার, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, শেষ করার আগে বলবো, যারা চিকিৎসক হিসেবে একদম নতুন পথ চলা শুরু করলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে চিকিৎসক দিবসে? চিকিৎসক দিবসে নতুন যারা পথ চলা শুরু করেছে তাদেরকে বলবো অভিনন্দন। এটা একটা মহান পেশা। এটা নিয়ে কোনো, আমাদের যেমন ভগবান বললে আমরা খুব রেগে যাই, আমরা ভগবান নই, আমরা একটা কাজ করছি আর কি। তবে একটা কথা বলে যেতে চাই যে এই সময় যদি আমাকে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া হতো, আমি হয়তো নাও পড়তে পারতাম। তার কারণ হচ্ছে এত টাকা আমার বাড়ির লোকের ছিল না আর কি। মানে যে প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে টাকা দিয়ে পড়া, সেটা আমার, তাহলে আমার তো ডাক্তারি ছাড়া অন্য কিছু করতে হতো। সেই সুযোগটা যে পেয়েছো, এটা কাজে লাগাও। তো মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ একটা সমাজের মধ্যে আছে। আমাদের একটা বাচ্চা 2 থেকে 3 বছর বয়সে অবধি সম্পূর্ণভাবে তার শুধু মা নয়, তার সমাজের ওপর নির্ভরশীল। সমাজ তাকে দেখে, নইলে সে কিন্তু মানুষ হতে পারে না। তো সেইটা মাথায় রেখো। আমরা কিন্তু সমাজে বিচ্ছিন্ন হয়ে, একটা দ্বীপ হয়ে হঠাৎ করে আমি একটা সাংঘাতিক কিছু করে ফেলবো, এটা হয় না। সমাজের সঙ্গে তোমার যে সম্পর্কটা, সমাজ তোমায় দিয়েছে, তুমিও সমাজকে দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং রোগীকে যদি মানুষ হিসেবে একটা পুরো মানুষ, মানে সে একটা চোখ নয়, একটা নাক নয়, বাঁকা নাকের হাড় নয়, কানের পর্দার ফুটো নয়, গলব্লাডারের স্টোন নয়, সে একটা মানুষ, তার একটা গল্প আছে, তার একটা মেয়ে আছে, ছেলে আছে, তার একটা চাকরি আছে, হয়তো চাকরি নেই, সে সকালে কি খেয়েছে, কালকে হয়তো খেতে পাবে না। সেই পুরো ব্যাপারটাকে নিয়ে যদি মানুষটাকে না দেখতে পারো, তাহলে কিন্তু চিকিৎসা করে কোনো লাভ নেই। সেইটা মাথায় রেখো। সেটা যদি করো, তাহলে ভবিষ্যতে এটা পৃথিবীর সবচেয়ে পুরনো পেশার মধ্যে একটা। এটা চট করে যাচ্ছে না, সুতরাং থাকবে, তোমরাও থাকবে, আমরাও থাকবো। নিশ্চয়ই তুমি সমাজের অনেক ভালো করবে, তোমার পেশার মাধ্যমেই করবে, মানে উইথ টেকিং ইয়োর কন্ট্রিবিউশন, মানে সেটা নিয়েই করবে তুমি মানুষের ভালো।
স্যার অসাধারণ একটা কথা বললেন যে সম্পূর্ণ একটা মানুষকে জানা এবং তার জীবন দর্শনের সঙ্গে নিজের জীবন দর্শনকে মিলিয়ে দেওয়া, এবং সেই কারণেই চিকিৎসাবিদ্যা কিন্তু একটা পৃথিবীর পুরনো, সব থেকে পুরনো পেশা এবং সেই সঙ্গে সঙ্গে একটা মহান পেশা। আজকে চিকিৎসক দিবসে, জাতীয় চিকিৎসক দিবসে আমরা বিশেষ দুজন মানুষকে পেয়েছিলাম, তাদের সঙ্গে গল্প করলাম এবং তাদের যে জীবন দর্শন বা তারা যেভাবে এই পেশাটাকে দেখেন সেই বিষয় নিয়েও নানান কথা হলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সামনের সারিতে দাঁড়িয়ে যে মানুষগুলো আমাদের জন্য সব সময় লড়াই করছেন তাদেরকে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করুন, ধন্যবাদ দিন। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।